সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্তা আয়ে ধামানি দিব্যানি তস্তু। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্যিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। নিবেদিতার ভারত দর্শন 256তম পর্ব আগের রবিবার আপনারা শুনেছেন, বিভিন্নভাবে মতামত পোষণ করেছেন। আজ আমরা 257তম পর্বে প্রবেশ করব। তার আগে আমার শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জ্ঞাপন করি সত্রীমণ্ডলীকে, অবশ্যই প্রাণারাম চ্যানেলকে, তাদের অনবদ্য ধারাবাহিক অবদানকে। নইলে তো আপনারা নিবেদিতার ভারত দর্শন এবং গোপেন্দ্র চৌধুরীর আলোচনার স্বাদ থেকে বঞ্চিত হতেন। অনেকে অনেক রকম মন্তব্য করে, সেগুলি সবাইকে বলে উপহাসাস্পদ হতে চায় না। আপনারা সমৃদ্ধ হচ্ছেন জেনে খুশি, শুধু আপনারা নয়, এই প্রত্যেকটি এপিসোড তৈরি করার পেছনে যখন নিজেকে নতুনত্বের সন্ধানে বেরোতে হয়, সেখানে নিবেদিতার ভারত দর্শন শুধু আমার লক্ষ্য নয়। আমার লক্ষ্য নিবেদিতা তীর্থে ভ্রমণ করা, নিবেদিতার সমুদ্রে স্নাত হওয়া এবং নিজে স্নাত পবিত্র হয়ে তীর্থযাত্রী রূপে আপনাদের সামনে তার বর্ণনা করা। তাতে নিজেরও সমৃদ্ধতা বৃদ্ধি হয়। মাঝে মধ্যে মনে হয় এটাকে বন্ধ করে অন্য কোনো ধারাবাহিকে যাব, মন চায় না। বোধহয় নিবেদিতা ছাড়ছে না আমায়। এত অঘোষিত এবং অপ্রকাশিত ঘটনা প্রকাশ করতে গিয়ে হয়তো মাঝে মধ্যেই কিছু প্রকাশিত ঘটনাকেও আপনাদের সামনে তুলে ধরার সুযোগ ঘটে। সেক্ষেত্রে হয়তো জাবর কাটার সুযোগটি পেয়ে আমরা ধন্য হই, কিন্তু নিজের অজান্তেই অজানাকে খুঁজতে, অচেনাকে চিনতে যে গহ্বরে প্রবেশ করি, সে গহ্বরে নিজে কখনো মনে হয় না হারিয়ে যাব। যাকে সন্ধান করতে গিয়ে অতল গভীরে প্রবেশ করি, তিনি আবার শক্তি যোগান সেই গহ্বর থেকে বেরিয়ে আসার। নিবেদিতা এমনই একটি গহ্বর, যে গহ্বর মণিমুক্তই ভরা। যারা একটু এগিয়ে গিয়ে তার সন্ধান পেয়েছেন, তারা গভীরে ঢুকতেই বাধ্য হবেন। হারিয়ে যাবেন কি ফিরে আসতে পারবেন, সে প্রসঙ্গ তাদের কাছে তখন প্রাসঙ্গিক হয় না। তাদের তখন প্রসঙ্গ হয় নিবেদিতা তীর্থে নিজেদের তীর্থযাত্রার প্রয়াসটি পূর্ণ হোক। আসলে পৃথিবীতে মহত্ব কোনো বিশেষ কাল, স্থান বা জাতির একচেটিয়া গুণ নয়। মহত্ব বিকাশের সীমারেখাও নেই বা থাকেও না। সতেজ, সংস্কারমুক্ত, স্বচ্ছ মন উপযুক্ত উপাদানের প্রাচুর্যে ও যথার্থ পরিচর্যায় মহৎ প্রাণে পরিণত হতে পারে। মহৎ প্রাণের বৈশিষ্ট্য হল দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। তারা সর্বস্ব দিয়ে ফকির হন। পৃথিবীর কাছে তাদের কণামাত্র প্রত্যাশা থাকে না। মহৎ ব্যক্তিরা কেবল দিয়েই যান, আগামীকালের সমাজকে, আগামী প্রজন্মকে
ভাবনা চিন্তায়, ধ্যানে ধারণায়, কর্মে ও জীবনে আরও একটু সমৃদ্ধ করে তোলার জন্যই যেন এগুলি তাদের করতে হয়। তাদের প্রত্যাশা বর্তমানের কাছে নয়, ভাবি কালের নবীন প্রজন্মের কাছে। তাদের গভীর মর্মভেদী দৃষ্টিতে বস্তুর বহিরঙ্গ ভেদ করে অন্তরঙ্গের স্বরূপটি প্রকটিত হয়। আসলে মানুষ যখন নিজের চাহিদা মিটিয়ে বা নিজের প্রয়োজন অতিরিক্ত চাহিদার বাইরে যাওয়ার চেষ্টা করে, তখন ভালো নিজের চিন্তার গভীরতায় কিছু ভালো জিনিসেরও সন্ধান করতে অগ্রণী হয়। এই আয়ারল্যান্ডের মেয়েটি মার্গারেট এলিজাবেথ নোবেল, তার জীবনেও আমরা মহত্বের এই বিশেষ গুণের প্রকাশ দেখি। এর আগেও ভারতবর্ষের আধ্যাত্মিক সংস্কৃতিতে বা কোনো ভারতীয় চরিত্রে আকৃষ্ট হয়ে অনেক বিদেশি ভারত ভূমিতে পদার্পণ করেছিলেন, কিন্তু রবীন্দ্রনাথের ভাষায় অবশেষে দিনে দিনে সেই ভক্তি বিসর্জন দিয়ে রিক্ত হস্তে তারা দেশে ফিরেছেন। তারা শাস্ত্রে যা পড়েছেন, সাধু চরিত্রে যা দেখেছেন, সমস্ত দেশের দৈন্য অসম্পূর্ণতার আবরণ ভেদ করে তারা সেটা দেখতে পাননি। তাদের যে ভক্তি, যে মোহমাত্র, সে মোহ অন্ধকারেই টিকে থাকে, আলোকে আসলে মরতে বিলম্ব করে না, যেমন জোনাকি পোকা বা বাদল পোকা। আনন্দে উচ্ছ্বাস হয়ে ছুটে আসে আলোর দীপরেখা ধরে, যখন কাছে এসে পৌঁছায় সামলাতে পারে না লোভ, নিজের অজান্তেই ঝাঁপিয়ে পড়ে প্রজ্বলিত আলোক স্রোতের মধ্যে, মিশে যায়, হেরে যায়, অবশেষে বিলীন হয়ে যায় ওই পঞ্চভূতে বিলীন হওয়ার মতোই। মিস মার্গারেট নোবেল একমাত্র বিদেশিনী যিনি তার আবাল্যপ্রিয় জন্মভূমি, ইউরোপীয় আচার আচরণ, ধ্যান ধারণা, সংস্কার সব কিছু বিসর্জন দিয়েছিলেন ভারতবাসীর কল্যাণ কামনায়। পরিপূর্ণভাবে রূপান্তরিত একজন ভারতবাসী হিসেবেই তার সমগ্র ইউরোপীয় সত্তার রন্ধে রন্ধে ভারতীয়ত্বের প্রবেশ আমরা বারবার খুঁজে পেয়েছি। তিনি ভারতবাসীর সঙ্গে একাত্ম লাভ করেছিলেন। আসলে তিনি কোনো বিদেশি মানুষ হিসাবে বিদেশের মানুষের কাছে পরিচিত হলেও ভারতবর্ষের চিন্তাশীল মানুষেরা তারা কিন্তু মার্গারেটকে আবিষ্কার করেই ফেলেছিলেন। তিনি এদেশের শুদ্ধ সত্তায় আত্মা, পাশ্চাত্যের শক্তি সঞ্চয়ের জন্যই এদেশের সেবায় সেটি কাজে লাগাবার উদ্দেশ্যেই যেন পাশ্চাত্যে তার জন্মগ্রহণ। আসলে তার ঠিকানাটা যে ভারতবর্ষ, সেখান থেকেই তিনি জাত, সেখান থেকেই তিনি সৃষ্ট। তাই তার সেবায় তার জীবনটি যুগ যুগের ধন্য উৎসর্গকৃত হবে। এটি যে তার মা বাবা আশা করেছিলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, তাই তারা উৎসর্গ করে দিয়ে গেছিলেন। সেই উৎসর্গ তো বৃথা হতে পারে না। নিবেদিতার জীবন প্রবাহ পাশ্চাত্যের লন্ডনের ওই উগ্র আধুনিকতার গহরে জন্মগ্রহণ হলেও আয়ারল্যান্ডের মতো স্বাধীনতার সন্ধানী মানুষদের পাশে তার জন্মগ্রহণ হলেও শিক্ষা দীক্ষায় লন্ডনের বিশাল প্রযুক্তিবিদ্যায় উন্নত থেকে উন্নততর দেশ ইংল্যান্ডের ভাবধারায় বেড়ে ওঠা মার্গারেট নোবেল ভারতবর্ষে নিবেদিত হওয়া এবং আগের চরিত্রকে এই চরিত্রে বিলীন করে দেওয়া বা মিশে যাওয়া, এটা সহজলভ্য নয়। একটি মানুষকে পুরোপুরি আমূল পরিবর্তন করে এক ধারা থেকে আরেক ধারায় তাকে উন্নীত করা, সেটা তার মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক
সমস্ত দিক দিয়ে যদি সে মনে প্রাণে হৃদয়ে যদি ভাবিকালকে বরণ না করতে পারে, তাহলে তাকে মুখ থুবড়ে পড়তে হবে, অথবা কালের গহরে তাকে হারিয়ে যেতে হবে। এটি স্বাভাবিক। আমার ভাষার মধ্যে চাতুরতা আপনারা অনুভব করলেও উদ্দেশ্য বুঝবেন, ভাব বুঝবেন। লক্ষ্য নিবেদিতা। এই আইরিশ কন্যা মিস মার্গারেট নোবেলের ভারতের সেবিকা ও বান্ধবী এবং লোকমাতায় রূপান্তর প্রক্রিয়াটা শুরু হয়ে গিয়েছিল কিন্তু লন্ডনে 1885 খ্রিস্টাব্দে। তার মনের মানুষটিকে, মনের চিন্তার ভাবনার উত্তরগুলি খুঁজে পেতে পেতে তিনি নির্ধারণ করে ফেলেছিলেন যে এটা তাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, বা তার সঠিক ঠিকানা তাকে সত্যি শুধু আকৃষ্ট করছে না, ভাবিকালে তার প্ল্যাটফর্ম তৈরি করবার জন্যই তাকে যেতে হবে সেখানে। এবং শুধু যাওয়া নয়, ভাবিকালের জন্য তার গুরুর সেবা, গুরুর দেশের সেবা, সর্বোপরি তার গুরুর মিলেমিশে একাকার হয়ে যাওয়া দেশবাসীর বিবেকানন্দরূপী সত্তা তার কাছে চির আরাধ্য রূপে সেবিত হবে। এটাই তো তার জীবনের স্বপ্ন এবং সার্থকতা। গৈরিক আলখল্লা পরা বিবেকানন্দ সেদিন তার কাছে গুরু, পিতা এবং রাজা হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্যই যেন আবির্ভূত হয়েছিলেন। পরবর্তীকালে আমরা নিবেদিতাকে দেখব স্বামী বিবেকানন্দের 16ই নভেম্বর এবং 13ই নভেম্বর। প্রথম আলাপ 10ই নভেম্বর হলেও তার পরের দুটি তার কাছে আলোচনা 16ই নভেম্বর এবং 23শে নভেম্বর 1885 তার সারাংশ নিবেদিতা লিখে রেখেছিলেন। এবং পরবর্তীকালে সেই কথাগুলি পড়তে পড়তে তিনি উচ্চাঙ্গ সঙ্গীত শোনার মতো একটা অনুভূতি নিজের মধ্যে অনুভব করতে পারছিলেন। স্বামীজি আমেরিকায় ফেরেন 27শে নভেম্বর 1895 খ্রিস্টাব্দে, কিন্তু নিউ ইয়র্ক থেকে আবার লন্ডনে প্রত্যাবর্তন পরের বছর 15ই এপ্রিল। তার অল্প দিনের মধ্যেই স্বামী শারদানন্দজি পাশ্চাত্যে গিয়ে পৌঁছান স্বামীজির আদেশে। ভারতীয় যোগীর আলোচনা ও বক্তৃতার মধ্যে যে নতুন ভাবধারার সন্ধান নিবেদিতা পেয়েছিলেন, তাকে উপযুক্ত সম্মান দিয়ে নিবেদিতা তার 5 মাস ধরে পুঙ্খানুপুঙ্খভাবে অনুধ্যানের সুযোগ তিনি পেয়েছিলেন। সর্বোপরি স্বামীজির যুক্তি বিচার সমৃদ্ধ মৌলিক চিন্তাধারা, উদার ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, সংকীর্ণতা মুক্ত আধ্যাত্মিক ধ্যান ধারণা মার্গারেটের মনে গভীর শ্রদ্ধার সৃষ্টি করেছিল। 1895 মে মাসের প্রথম থেকে জ্ঞানযোগের উপর স্বামীজি ধারাবাহিক আলোচনা শুরু করেন। প্রতি রবিবার পিকাডেলিতে রয়্যাল ইনস্টিটিউট অফ পেইন্টার্স ইন ওয়াটার কালার্স তার গ্যালারিতে বিভিন্ন বক্তৃতা তিনি দেন। এই পিকাডেলিতে রয়্যাল ইনস্টিটিউশন চিরকৃতজ্ঞ হয়ে রয়েছেন স্বামীজিকে তাদের সামনে পাওয়ার জন্যই। 1896 মে মাস থেকেই এই জ্ঞানযোগের শোনার সুযোগ তারা পেয়ে ধন্য হয়েছিলেন। পিকাডেলিতে ওই গ্যালারিতে বিভিন্ন বিষয়ে স্বামীজি আলোকপাত করেছেন। জুন থেকে জুলাই মাস গড়া পর্যন্ত প্রতি রবিবার প্রিন্সেস হল ভক্তিযোগ, ত্যাগ ও প্রত্যক্ষ অনুভূতি বিষয়ের বক্তৃতা যেন সকলকে মুগ্ধ করে। মার্গারেট নোবেল ছিলেন স্বামীজির সকল বক্তৃতা এবং আলোচনার নিয়মিত শ্রোতা। তার অর্থ এই নয় যে তিনি নির্বিচারে নির্দ্বিধায় স্বামীজির সকল প্রতিপাদ্য বিষয় মেনে নিয়েছেন বা স্বীকার করেছেন বা তার প্রতি তার অনুরাগ বেড়ে গিয়েছিল। আসলে যুবতী নিবেদিতা শিক্ষা জগতে নিজের একটা স্থান তৈরি করেছিলেন।
সেই শিক্ষার ধারাবাহিকতা ছাত্রীদের কাছে পৌঁছে সেটার নিউ ডাইমেনশন তার যদি লক্ষ্য হয়ে থাকে, সেই নিউ ডাইমেনশনকে বাস্তবায়িত করার জন্য শুধু একদেশীয় চিন্তা, এক ভাবধারা কখনো গ্রহণযোগ্যতা পায় না। নিবেদিতা সেটিকে ঝালিয়ে নেওয়া এবং বহুমুখী প্রতিভার আলোয় আলোকিত হওয়ার প্রয়াসে বিবেকানন্দের চরণে পৌঁছানো, তার কাছ থেকে বিভিন্ন আলোচনার মধ্যে নিজের শুধু সমৃদ্ধতা বললে ভুল হবে, নিবেদিতার সমস্ত প্রশ্নের উত্তর তিনি প্রতিটি লেকচারের মধ্যেই খুঁজে পেয়েছিলেন। নতুন করে তাকে প্রশ্ন করতে হয়নি। প্রশ্নকর্তা যেন স্বয়ং ঈশ্বর, প্রশ্নকর্তা যেন তার মুখ চোখের মধ্যে তৈরি হয়ে রয়েছে, তারই উত্তর ধারাবাহিকভাবে দিয়ে গেছেন। নিবেদিতা মুগ্ধ হয়েছেন, অন্যান্য শ্রোতারা মুগ্ধ হয়েছেন। নিবেদিত হওয়ার জন্য তিল তিল করে তৈরি হতে শিখছিলেন। আমরা মার্গারেট নোবেলকে স্বামীজির বক্তৃতার মধ্যে মোহিত হতে দেখেছি। যতখানি না তিনি পাদ্রীদের কাছে চার্চে আনন্দ পেয়েছেন, তার থেকে বহুগুণ বেশি আনন্দ এবং নিজের ঠিকানা সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্রতী হতে তার এতটুকু অসুবিধা হচ্ছিল না। মার্গারেটের সংশয়, দ্বিধা, যুক্তির তীব্রতা, বিনা বিচারে সব কথা স্বীকার করে না নেয়ার প্রবণতা স্বামীজিকে কখনো বিরক্ত করেনি। এ প্রসঙ্গে স্বামীজি মার্গারেটকে একবার বলেছিলেন, আমি দীর্ঘ 6 বছর ধরে আমার গুরুদেবের সঙ্গে তীব্র লড়াই করেছি, সংঘাত হয়েছে, তার ফলে পথের খুঁটিনাটি সব নখদর্পণে এসেছে। সুতরাং তুমি দুঃখ করো না যে তোমাকে বোঝাবার জন্য কাউকে বিলক্ষণ কষ্টে পেতে হয়েছে। স্বামীজি জানতেন মার্গারেটের এই দ্বিধা, সংশয়, যুক্তির বেড়াজাল সব কিছুর মূল কারণ প্রকৃত জ্ঞান পিপাসা। কোনো কিছু জানাকে বোধের স্তরে উন্নীত করার জন্য প্রয়োজন নিরন্তর অনুধান। এই অনুধান ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। যে কোনো নতুন ভাব, বিশেষত বিদেশি ভাবকে গ্রহণ করা প্রাথমিক সত্যই সেই ভাবের গভীর অনুচিন্তন। আবাল্য খ্রিস্টীয় পরিবেশে লালিত পালিত মার্গারেটের বদ্ধ মূল ধারণা ছিল এবং সেটা স্বাভাবিক ছিল বলেই পরোপকারী শ্রেষ্ঠ কর্ম তিনি জেনেছিলেন এবং বিশ্বাস করেছিলেন। স্বামীজি বলতেন, ধর্মদার ও জ্ঞানদানই শ্রেষ্ঠ, তারপরে বিদ্যাদান, দৈহিক বা জাগতিক দান সর্বনিম্ন। মার্গারেটের দীর্ঘদিন লেগেছিল এই ভাবটি সম্পূর্ণভাবে উপলব্ধি করতে। বিশুদ্ধ বায়ু আবশ্যক এবং পরিশেষে যেন সেই পরিবেশ স্বাস্থ্যের অনুকূল হয়। নিবেদিতার মনে এই পাশ্চাত্য ভাব দৃঢ়ভাবে গঠিত হয়েছিল। স্বামীজি সেই ভাবের মূলে কুঠারাঘাত করে বললেন, জগতের প্রতি উদাসীন হও। দ্বিধাহীন হয়ে বিদীর্ণ মার্গারেট দিশেহারা হয়ে পড়লেন। এ কি অভিনব চিন্তাধারা! যে সমস্ত অনন্য সাধারণ পুরুষ স্বকীয় মৌলিকতা, চিন্তার স্বচ্ছতা দিয়ে মানব সমাজকে চমৎকৃত করেছেন, মার্গারেটের তাদের প্রতি ঐকান্তিক শ্রদ্ধা। স্বামীজি মার্গারেটের সেই শ্রদ্ধার ভিত্তিভূমিকে নাড়িয়ে দিলেন। তিনি বললেন, স্পিরিচুয়ালিটি ক্যান নট টলারেট দ্য ওয়ার্ল্ড। অভিনব প্রাচ্য ধ্যান ধারণার জোয়ারে মার্গারেটের আজন্ম লালিত পাশ্চাত্য সংস্কার চুরমার হয়ে যাচ্ছে, ভিত্তিমূল কেঁপে শিথিল হয়ে যাচ্ছে। প্রাচ্যের বৈদান্তিক ভাবধারায় অভিষিক্ত হয়ে মার্গারেট নতুন জীবন শুরু হলো। পাশ্চাত্যের যুক্তিভিত্তিক বিচারমূলক চিন্তনের প্রতিপাদ্য বস্তু হলো জড়বাদ, মেটেরিয়ালিজম, সংশয়বাদ, সেপ্টিসিজম, ভোগবাদ, হেডোনিজম এবং অজ্ঞাতবাদ, অ্যাগনোটিসিজম। জড়বাদীর মতো সেই অদ্বিতীয় বস্তুটি হলো জড়, আর প্রাচ্যের ঋষিদের সাধনালব্ধ অনুভূতি হলো সৎচিৎ আনন্দস্বরূপ। সেই ব্রহ্ম
আর ঈশ্বর জড় নন, চৈতন্যময়, এবং তিনিই একমাত্র সৎ ও শাশ্বত। কেবলমাত্র তিনিই মানব জীবনের একমাত্র উপাস্য। মার্গারেট এই দুই বিপরীত মেরুর ভাবদর্শনের সমন্বয়ের পথ সন্ধান করছিলেন যেন যুগ যুগ ধরে, কারণ তার পক্ষে আবাল্য পুষ্টি পরিপুষ্টতা ভাবাদর্শের সম্পূর্ণ পরিত্যাগ মোটেই সম্ভব নয়। আবার নতুন দর্শনের আলোকে চিত্ত তার আকুল মনে হচ্ছে। এই নতুন প্রাচ্য ধারণা যেন আরও গভীর ও শাশ্বত সত্যের ইঙ্গিত বহয়। প্রাচ্য প্রতীচ্যের দুই মেরুর ভাবাদর্শের সেতুবন্ধনের সন্ধান তিনি পেলেন স্বামীজির ধ্যান ধারণা উপলব্ধিতে। স্বামীজির ধারণায় মানুষকে পাপী বলাটাই মহাপাপ। মানব জীবনের অগ্রগতি মিথ্যা থেকে সত্যের দিকে নয়, নিম্নতর সত্য থেকে ঊর্ধ্বতর সত্যের দিকে এগিয়ে যায়। স্বামীজি বারবার বলতেন, লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ। এইভাবে মানুষ পরম সত্যের দিকে এগিয়ে যায়, এটাই স্বাভাবিক। স্বামীজির এই ধারণার মধ্যে বিপরীতমুখী দুই প্রান্তীয় আদর্শের যেন সমন্বয় ঘটেছে। মার্গারেট তার মায়া সম্পর্কে ধারণা পরিস্ফুট হলো ধীরে ধীরে। তিনি বুঝলেন চকিতের জন্য প্রকাশমান এই আছে, এই নেই। স্বপ্ন সময় ইন্দ্রিয় জগতের পেছনে ক্রমাগত উন্মাদের ন্যায় ছুটে চলা, এটা সাময়িক। মানুষ সেটাই করে থাকে। যাতে চরম নিশ্চয়তা নেই, তৃপ্তি নেই, পরম আশ্রয় নেই, তারই নাম মায়া। আর এই সব কিছুর মধ্যেই ওতপ্রোত যে সর্বোত্তম সত্য, তিনি মায়াধীশ ও মহেশ্বর। বৈদান্তিক সর্বজনীনতা ও ঔদার্য মার্গারেট মনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল। মার্গারেটের মনকে করেছিল এক ভাবময়। তিনি বুঝেছিলেন প্রত্যেক ধর্মাবলম্বী বৈদান্তিক দর্শনে আশ্রয় পেতে পারেন যদি তাদের বিশ্বাস থাকে ঔপনিবেশিক ঐশ্বর্য বিশ্বের যে কোনো প্রান্তে উচ্চারিত সত্যকে গ্রহণ করতে প্রস্তুত। এই প্রকারে তাকে বৈচিত্র্যের মধ্যে একত্বের সন্ধান দিলেন স্বামীজি। নিরবিচ্ছিন্নভাবে স্বামীজির ভাবনা চিন্তার অনুধ্যান ও অনুচিন্তনের মধ্য দিয়ে ধীরে ধীরে মার্গারেট পরাধীন দেশ ভারতবর্ষের দুঃখ মোচনে ব্যাকুল হয়ে উঠলেন। অন্তরের সমগ্র সহানুভূতি ও প্রেম উদ্বেলিত হয়ে উঠল ভারতবাসীর জন্য। রবীন্দ্রনাথ অনবদ্য ভাষায় ভগিনী নিবেদিতার নামে যে প্রবন্ধটি রচনা করেছিলেন, সেই প্রবন্ধে তিনি ব্যক্ত করেছেন এই ভাব। আশৈশব তার সমস্ত সংস্কার ও অভ্যাসকে মুহূর্তে পীড়িত করে তিনি প্রফুল্ল চিত্তে দিন যাপন করেছেন। এটা যে সম্ভব হয়েছে এবং এই সমস্ত স্বীকার করেও শেষ পর্যন্ত তার তপস্যা ভঙ্গ হয়নি, তার একমাত্র কারণ হলো ভারতবর্ষের মঙ্গলের প্রতি তাঁর প্রীতি একান্ত সত্য ছিল। তা মোহ নয়, কিন্তু মানুষের মধ্যে যে শিব আছেন সেই শিবকেই এই সতী সম্পূর্ণ আত্মসমর্পণ করতে প্রস্তুত ছিলেন এবং করেও ছিলেন। ধীরে ধীরে ভারতের সেবিকা বান্ধবী মাতা এইভাবে গড়ে উঠেছিলেন। 7ই জুন 1896 খ্রিস্টাব্দে স্বামীজি মার্গারেটের প্রতি একটি চিঠিতে লিখছেন, যে চিঠিটির কথা আমি অনেকবার বলেছি। প্রিয় নোবেল, আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা যেতে পারে। মানুষের নিকট তার অন্তর্নিহিত দেবত্বের প্রচার এবং জীবনের প্রতিকার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ
করে দেওয়া। যারা জগতে সর্বাপেক্ষা সাহসী ও বরেণ্য, বহুজন হিতায় বহুজন সুখায়, তাদের আত্মোৎসর্গ করতে হয়েছে যুগ যুগ ধরে, সেটাই আমরা দেখেছি। অনন্ত প্রেম ও করুণায় পূর্ণ শত শত বুদ্ধের আবির্ভাবের আজ প্রয়োজন। আসলে স্বামীজি নিবেদিতাকে এই বুদ্ধের চরণতলে পৌঁছে দিয়ে নীলাম্বরবাবুর বাগান বাড়িতে 1898 খ্রিস্টাব্দের 25শে মার্চ যে দীক্ষা মন্ত্রে দীক্ষিত করে তাকে ব্রহ্মচর্য দান করেছিলেন, সেই দীক্ষা দানের পরে বা আগে শিব পুজো করিয়ে বুদ্ধের সামনে ঠেলে দিয়ে বললেন, যাও, যিনি 500 বার জন্মগ্রহণ করেছেন মানুষের কল্যাণের জন্য, যিনি একটি বারও নিঃশ্বাস নেননি নিজের জন্য, সেই বুদ্ধের শরণাগত হও। জরা ব্যাধি মৃত্যু দেখে যার রাজ পরিবারে জন্ম, সেই দেব শিশু রাজ পরিবারের উত্তরাধিকারী। সমস্ত সম্পদ ধ্যান জ্ঞান ছেড়ে দিয়ে তার ধ্যান জ্ঞান হলো মুক্তি, মুক্তি, মুক্তি। সিদ্ধার্থ পরিণত হলেন বুদ্ধে, বোধিলাভ করলেন এবং নিজের সর্বোচ্চ আনন্দে উদ্ভাসিত হলেন বুদ্ধত্ব প্রাপ্তিতে। সে বুদ্ধত্ব প্রাপ্তি শুধু তার একার নয়, সে বুদ্ধত্ব প্রাপ্তিতে আমাদের সকলকেই উদ্বুদ্ধ করার বুদ্ধত্ব। ওং অসতোমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তিহি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলে ভালো থাকবেন। নিবেদিতার ভারত দর্শনের আজ 257তম পর্ব এখানেই শেষ করছি। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, সকাল 6টা রবিবার আপনাদের দুয়ারে কড়া নাড়া নিবেদিতার ভারত দর্শনকে শুনে যদি আপনারা একটা লাইক দেন, তাতে প্রাণারাম চ্যানেল সমৃদ্ধ হয়। আমাকে প্রচুর মানুষ শুভেচ্ছা পাঠায়। শুভেচ্ছার বহিঃপ্রকাশ আমার ভাষায়, প্রাণারাম চ্যানেলের ভাষায় একটা সাবস্ক্রাইব। সকলে ভালো থাকবেন। আবার আগামী রবিবার সকাল 6টায় ভোরের ঘুম ভাঙিয়ে দিতে আসবে নিবেদিতা। তার হাত ধরে আমি গোপেন্দ্র চৌধুরী।